হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জিডির জন্য যে ক্লাসগুলো দিচ্ছিলাম 2024-এ যে এক্সামগুলো হয়েছিল, সেই এক্সামের প্রত্যেকটা শিফট ওয়াইজ কিন্তু ক্লাস আমাদের কিন্তু ইতিমধ্যে হয়েছে। অনেকগুলো ক্লাস করেছি ইতিমধ্যে। তোমাদের জিডির কিন্তু 13খানা ক্লাস হয়ে গেছে, যেগুলো 2024 এক্সাম হয়েছিল। পরবর্তীতে আরও যে শিফটগুলো রয়েছে সেগুলো ক্লাস করাবো। আজকে আমরা যেটা আলোচনা করব, এসএসসি জিডি 2022 অলরেডি আমরা আগে আলোচনা করেছিলাম, যেখানে অনেকগুলো শিফট আলোচনা হয়েছে কিন্তু কিছু শিফট বাকি থেকে গেছে। তো তার জন্য ভাবছি যে এগুলো তোমাদেরকে দিয়ে দিই। তো আজকে দুটো শিফট একসঙ্গে আলোচনা করব, যেখানে 40খানা কোশ্চেন থাকবে, 20-40খানা কোশ্চেন থাকবে, যেটার এক্সাম হয়েছিল 10-11-2023, 10ই জানুয়ারি 2023-এর 10ই জানুয়ারি ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট, দুটো শিফটের যে এক্সাম হয়েছিল সেই এক্সামের জেনারেল নলেজে যে কোশ্চেনগুলো ছিল 40খানা, সেগুলো নিয়েই আজকে বিস্তারিত আলোচনা করব। তো চলো দেখে নিই আজকের ক্লাসের প্রথম কোশ্চেন। প্রথম কোশ্চেন কী রয়েছে? জাগোই। জাগোই ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের নিচের কোন রূপের একটি প্রধান শৈলী? জাগোই ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের কোন রূপের একটি প্রধান শৈলী? নৃত্য ভালো করে তোমরা পড়ে যাবে। নৃত্য থেকে, বারবার বলছি, নৃত্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নৃত্য থেকে কিন্তু কোশ্চেন প্রত্যেকটা শিফটে একটা হলেও থাকবে। এটার সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে মণিপুরি। মণিপুরি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। এখান থেকে দেখে নাও কিছু এক্সট্রা। জাগোই হলো মণিপুরীর মধ্যে একটি ঐতিহ্যবাহী নৃত্য, যা ছন্দময় পায়ের কাজ, অভিব্যক্তিপূর্ণ মুখের অভিব্যক্তি এবং গল্প বলার উপাদান দ্বারা চিহ্নিত। এছাড়া অপশানে বাকি যেটা রয়েছে কত্থক নৃত্য। কত্থক হচ্ছে ভারতের অন্যতম প্রধান শাস্ত্রীয় নৃত্যের ধরন, যার উৎপত্তি আমাদের দেশের উত্তরাঞ্চল, বিশেষ করে উত্তরপ্রদেশ এবং রাজস্থান রাজ্যে। আর ওড়িশি নৃত্য, ওড়িশিটা হচ্ছে ভারতের শাস্ত্রীয় নৃত্যেরও একটা, আমাদের ভারতের যে শাস্ত্রীয় নৃত্য সেগুলোর মধ্যেই ওড়িশি নৃত্য, যা আমাদের ওড়িশা রাজ্যে উদ্ভূত হয়েছে। তো এগুলোই জানলেই হবে। তাহলে কি কি জানলাম আজকে? দেখো এখানে, দেখো জাগোই জানলাম, তারপরে কত্থক এবং ওড়িশি, এগুলো এক্সট্রা নোটে আমরা জেনে গেলাম। এরপরে দেখো 2 নম্বর কোশ্চেন। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট দূষণ কমানোর উপায় চিহ্নিত করুন। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে যে দূষণটা হয়, সেই দূষণ কমানোর উপায় কোনটা হবে? পোড়ার তাপমাত্রা কমিয়ে, না দহন প্রক্রিয়া কার্যকারিতা বৃদ্ধি করে, না কার্বন অণুর সংখ্যা বৃদ্ধির মাধ্যমে, না সুপ্ত তাপ হ্রাস করে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, দহন প্রক্রিয়ার কার্যকারিতা বৃদ্ধি করে। দহন প্রক্রিয়ার কার্যকারিতা বৃদ্ধি করে, এটা হয়ে যাবে আমাদের সঠিক আনসার। তারপরে 3 নম্বর কোশ্চেন। তপন কুমার পট্টনায়ক কোন নৃত্যকলা সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছেন? তপন কুমার পট্টনায়ক ইনি কোন নৃত্যের সাথে যুক্ত? না, ইনি হচ্ছেন একজন ছৌ নৃত্যশিল্পী, ছৌ নৃত্যের সাথে যুক্ত। ছৌ নৃত্য এটা কোথাকার নৃত্য, কোন রাজ্যের, সেটা তোমরা কমেন্ট করে জানাও। কোন রাজ্যের, কোন রাজ্যের বিখ্যাত নৃত্য ছৌ নৃত্য, এটা তোমরা কমেন্ট করে জানাবে। 4 নম্বর দেখো, কোন প্রথম ভারতীয় যিনি 1958 সালে ডোভার থেকে কেলাইস পর্যন্ত ইংলিশ চ্যানেল জয় করেছিলেন এবং 1966 সালে এক ক্যালেন্ডার বছরে 5টি মহাদেশের সমুদ্রে সাঁতার কাটা একমাত্র ব্যক্তি ছিলেন? ডোভার থেকে কেলাইস পর্যন্ত ইংলিশ চ্যানেল জয় করেছিলেন 1958 সালে প্রথম ভারতীয়, তিনি হচ্ছেন কে? সবার নামটা মনে থাকবে অবশ্যই, তিনি হচ্ছেন মিহির সেন। অপশান নাম্বার 1 সঠিক আনসার। 5 নম্বর কোশ্চেন। 2000 টাকার ব্যাঙ্ক নোটের মহাত্মা গান্ধীর পিছনে ড্যাশ মোটিভ ছিল? অর্থাৎ মহাত্মা গান্ধী 2000 টাকার নোট ইতিমধ্যে কিন্তু বন্ধ হয়ে গেছে, নেই সেটা। এখন যা কিছু আছে ওই 100, 500 এইগুলোই, 10, 20, 50, 2000 টাকার নোট নেই। কিন্তু সেই যে 2000 টাকার নোটটা ছিল, সেখানে মহাত্মা গান্ধীর পিছনে কিসের মোটিভটা ছিল বলো দেখি? সেটা হচ্ছে মঙ্গলযানের মোটিভ ছিল। যদি তোমরা দেখে থাকো, অবশ্যই আশা করি দেখে রয়েছো। এছাড়া বাকি যে আমাদের নোটগুলো রয়েছে প্রত্যেকটার আমি এখানে দিয়ে দিয়েছি। দেখো 5 টাকা, 5 টাকার বিপরীতে কী রয়েছে? না ট্র্যাক্টরের ছবি রয়েছে। রঙও এখানে দেওয়া রয়েছে,
রঙও কিন্তু এক্সামে আসে, যেটা তোমরা এই শিফটেরই পরবর্তী কোশ্চেনে তোমরা দেখতে পাবে। 5 টাকার রং কি? না সবুজ কমলা। 10 টাকা সূর্য মন্দির, কোণার্কে যে সূর্য মন্দির সেটা রয়েছে, চকলেট বাদামি কালার। 20 টাকায় হচ্ছে এলোরা গুহা, সবুজাভ হলুদ। 50 টাকা হাম্পি, ফ্লুরোসেন্ট নীল। 100 টাকা নোটে রানী কি ভাব, ল্যাভেন্ডার। 200 টাকা নোটে সাঁচি স্তূপ, রং হচ্ছে উজ্জ্বল হলুদ। 500 টাকা লাল কেল্লা, পাথর ধূসর। আর 2000 টাকার মঙ্গলযান, ম্যাজেন্টা, কালারটা হবে কি ম্যাজেন্টা। এরপরে দেখো 6 নম্বর কোশ্চেন। 6 নম্বরে কী রয়েছে, কে 2022 সালের সেপ্টেম্বরে কোচিতে ভারতের প্রথম দেশীয় বিমানবাহী রণতরী INS বিক্রান্তকে কমিশন করেছিল? সেপ্টেম্বরের কোচিতে 2022 সালের সেপ্টেম্বরে, এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নরেন্দ্র মোদী। অপশান নাম্বার 4 সঠিক অ্যান্সার হয়ে যাবে। তারপরে চলে যাও 7 নম্বরে। কোন অক্ষাংশ রেখাটি দেশের জলবায়ুকে প্রভাবিত করে ভারতের মধ্য দিয়ে গিয়েছে? কোন অক্ষাংশ রেখাটি জলবায়ুকে প্রভাবিত করে ভারতের মধ্য দিয়ে গিয়েছে? সেটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা। কর্কটক্রান্তি রেখা। কর্কটক্রান্তি রেখা ভারতের 8টা রাজ্যের মধ্য দিয়ে গিয়েছে। এই কোশ্চেনটা অনেক সময় আসে যে কিছু নাম দিয়ে থাকলো, সেখান থেকে কোশ্চেনটা হয় যে এই যে রাজ্যগুলোর মধ্যে কোনটার মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি, এইভাবে কোশ্চেনটা হয়। সেই কোন কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখাগুলো গিয়েছে সেগুলো একটু ভালো করে দেখে নাও। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা আর হচ্ছে মিজোরাম। এরপর চলে যাও 8 নম্বর কোশ্চেন। নিম্নলিখিত কোন মৌর্য রাজার রাজত্বকালে কলিঙ্গ যুদ্ধ সংঘটিত হয়েছিল? কোন মৌর্য রাজার রাজত্বকালে কলিঙ্গ যুদ্ধ? তো কলিঙ্গ যুদ্ধ মানে তো অবশ্যই মনে পড়বে কার, অশোকের নাম। অশোকের রাজত্বকালে এই কলিঙ্গ যুদ্ধ খ্রিস্টপূর্ব 261 সালে সংঘটিত হয়, যখন সম্রাট অশোক কলিঙ্গ আক্রমণ করেন। কলিঙ্গ যুদ্ধে অসংখ্য জীবনহানি ঘটায় অশোক মর্মাহত হন এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করে অহিংস নীতি প্রচারে মনোনিবেশ করেন। ঠিক আছে, এই বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল অশোক কিসের পরে? এই কলিঙ্গ যুদ্ধের পরেই কিন্তু অনেকজন মারা যায়, সেটা দেখেই কিন্তু তিনি কী করেছিলেন, বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং অহিংস নীতি প্রচারে মনোনিবেশ করেছিলেন। তারপরে দেখো 9 নম্বর কোশ্চেন। ভারতের প্রথম সম্পূর্ণ আদমশুমারি কখন পরিচালিত হয়েছিল? ভারতের প্রথম সম্পূর্ণ আদমশুমারি যেটা হয়েছিল 1881 সালে, 1881। 2022 সালের আগস্ট মাসে উত্তরাখণ্ড সরকারের স্টেট ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছিল? স্টেট ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছিল? এটাও কারেন্ট অ্যাফেয়ার্স, তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে ঋষভ পান্তকে নিযুক্ত করেছিল। তারপরে চলে যাবে 11 নম্বরে। ভারতের রাষ্ট্রপতি ড্যাশ দ্বারা নির্বাচিত হন? আমাদের ভারতের রাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত হন? তোমাদের যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটা লাইক করে দাও। তোমরা যারা দেখছো, যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ ক্লাসটা হেল্পফুল, তোমাদের উপযোগী, এবং যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটা লাইক করে দাও। চ্যানেলটাকে যদি না সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। এখানে সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে অপশান নাম্বার 4, সংসদ এবং রাজ্য বিধানসভার উভয় কক্ষে নির্বাচিত সদস্য দ্বারা। সংসদ এবং রাজ্য বিধানসভার উভয় কক্ষের নির্বাচিত সদস্য দ্বারাই কিন্তু ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন। তারপরে 12 নম্বর। নিচের কোনটি মহারাষ্ট্রের ধন্যবাদ জ্ঞাপন উৎসব, যেখানে ষাঁড়গুলিকে সম্মানিত করা হয় কারণ তারা চাষের জন্য অপরিহার্য বলে বিবেচিত হয়? বলো, মহারাষ্ট্রের ধন্যবাদ জ্ঞাপন উৎসব সেটা হচ্ছে কোনটা? না, সেটা হচ্ছে পোলা উৎসব। পোলা উৎসব, তাহলে এখান থেকে জানতে পারলে যে পোলা উৎসব এটা কোথাকার, এটা হচ্ছে মহারাষ্ট্রের। ভারতীয় সংবিধানের মূল পাঠে ড্যাশটি অনুচ্ছেদ রয়েছে? ভারতের সংবিধানের মূল পাঠে কটা অনুচ্ছেদ রয়েছে? সঠিক অ্যান্সার 395। 395টি অনুচ্ছেদ রয়েছে। ভারতের সংবিধান 1949 সালে 26শে নভেম্বর ভারতের গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল এবং 26শে জানুয়ারি 1950 সালে সেটা কার্যকর হয়েছিল। ভারতের সংবিধান মূলত 395টা অনুচ্ছেদ, 8টা তফসিল ছিল। বর্তমানে সংবিধানে 448টি অনুচ্ছেদ,
12টি তপশিল রয়েছে। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই তথ্য দুটো। তিনটে যে তথ্য এখানে দিয়ে দেখো পয়েন্ট করা রয়েছে, তিনটেই কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, ভালো করে নোট করে রাখো। তারপরে দেখো 14 নম্বর, নিচের কোনটি সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অন্যতম প্রধান উদ্দেশ্য? আমি অলরেডি টেলিগ্রাম এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল দুটোতেই আমি দিয়ে রেখেছি প্রত্যেকটা পঞ্চবার্ষিকী প্লাস তাদের উদ্দেশ্য, কোন পঞ্চবার্ষিকী কত সাল থেকে কত সাল এবং তার সঙ্গে উদ্দেশ্যগুলো রয়েছে। সেই যে নোটটা তোমরা যারা কালেক্ট করোনি তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে গেলে পাবে বা টেলিগ্রামে গেলে কিন্তু পেয়ে যাবে। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 2, খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি। খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি। 15 নম্বর দেখো, মস এবং মার্চেন্টিয়া নিচের কোনটির অধীনে আসে? মস এবং মার্চেন্টিয়া এগুলো কিন্তু বায়োফাইটসের অধীনে আসে। রাজস্ব প্রাপ্তিগুলি হলো ড্যাশ, কারণ সেগুলি সরকারের উপর দাবি প্রয়োগ করে না। রাজস্ব প্রাপ্তি এগুলো হচ্ছে অপুনরুদ্ধারযোগ্য, কারণ এগুলো সরকারের উপর দাবি প্রয়োগ করে না। 17 নম্বর, জরুরি অবস্থার সময় কোন মৌলিক অধিকার স্থগিত করা যায় না? জরুরি অবস্থার সময় কোন মৌলিক অধিকার স্থগিত করা যায় না? সঠিক অ্যান্সার ধারা 20 থেকে 21। ধারা 20-21 যে মৌলিক অধিকার সেগুলো কিন্তু স্থগিত করা যায় না। নিচের কোন রাজ্যে আরবিকা কফি ভারতে জন্মে? বলো কোন রাজ্য? সেটা হচ্ছে কর্ণাটক রাজ্য। অপশন নাম্বার 4 সঠিক অ্যান্সার। 19 নম্বর, ড্যাশ বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে পড়ে? বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে পড়ে কোনটা? সেটা হচ্ছে সমর্থ প্রকল্প। এটা বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে পড়ে। এই শিফটের লাস্ট কোশ্চেন 20 নম্বর কোশ্চেন, আবার আমরা তার পরবর্তী শিফট শুরু করব। কোন রাজ্য 2017-18 সালে বিজয় হাজরা ট্রফি জিতেছে? 17-18 বিজয় হাজরা ট্রফি জিতেছে কোন রাজ্য? না, সেটা কর্ণাটক রাজ্য জিতেছিল। ঠিক আছে, এখান থেকে দেখে নাও 2023-24 যেটা হয়ে গেছে বিজয় হাজরা ট্রফি, যেখানে কিন্তু জিতেছে কে? হরিয়ানা। এটা 31তম সংস্করণ ছিল, যেখানে হরিয়ানা জিতেছে, রানার্স আপ হয়েছে রাজস্থান। এবার আমরা পরবর্তী যে শিফটটা রয়েছে 10-11-2023 সেকেন্ড শিফট, সেই সেকেন্ড শিফট নিয়ে আলোচনা করব। তার আগে তোমরা যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি, তো পরবর্তী শিফট শুরু করার আগে অবশ্যই ক্লাসটা লাইক করে ফেলো। চ্যানেলটাকে যদি না সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। সেই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেল স্টাডি সাকসেস কোচিং সেন্টার, এখানে যুক্ত হয়ে যাও। এখানে যুক্ত হয়ে গেলে তোমরা কিন্তু আমাদের ক্লাসের পিডিএফ পাবে সম্পূর্ণ ফ্রিতে, এবং বিভিন্ন এক্সাম রিলেটেড, তোমাদের এই জিডি এক্সাম রিলেটেড যা কিছু সামনে যেহেতু এক্সাম আসছে, সেই এক্সাম রিলেটেড যা কিছু আপডেট হবে সেটা তো কিন্তু সবার আগে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেই আপডেটটা পেয়ে যাবে। তো অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাও। এবার চলো সেকেন্ড শিফটের ফার্স্ট কোশ্চেন দেখে নাও। সদানম পিভি বালাকৃষ্ণন কোন নৃত্যের ক্ষেত্রে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছেন? তো দেখো আবারও নৃত্য থেকে কোশ্চেন। সদানম পিভি বালাকৃষ্ণন যিনি একজন কথাকলি নৃত্যশিল্পী, যার কারণে সেই কথাকলি নৃত্যের জন্য কিন্তু তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছেন। 2 নম্বর কোশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কে ব্রিটিশ ভারতীয় সিভিল সার্ভিস অর্থাৎ আইসিএস নিয়োগপ্রাপ্ত প্রথম প্রথম আইসিএস কে হয়েছেন? এইভাবে তোমরা কিন্তু ছোটোবেলা জেনারেল নলেজের কোশ্চেনগুলো পড়েছো। তিনি হচ্ছেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। প্রথম আইসিএস হচ্ছেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। ভারতীয় সিভিল সার্ভিস 1861 সালে ভারতীয় সিভিল সার্ভিস আইন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, এটাও কিন্তু মনে রাখবে, এটাও কিন্তু এক্সামে এসেছে আগে। ব্যাডমিন্টনে প্রতিটি খেলায় কত পয়েন্ট থাকে? ব্যাডমিন্টন প্রতিটি খেলায় 21 পয়েন্ট করে থাকে। অলিম্পিকে ভারতের জন্য প্রথম পতাকাবাহী কে ছিলেন? অলিম্পিক নিয়ে আমরা কিন্তু এই 2024-এ যে ক্লাসটা করিয়েছি সেই ক্লাসটা দেখে নেবে। সেই ক্লাসটা দেখে নিলে কিন্তু অলিম্পিকের সমস্ত তথ্য কিন্তু পেয়ে যাবে। 2024-এর যা কিছু তথ্য প্লাস 2024-এর আগের মানে যেগুলো প্রথম এই যেমন এই ধরনের যে কোশ্চেন প্রথম পতাকাবাহী, এগুলো কিন্তু সেই ক্লাসের মধ্যে আলোচনা করা রয়েছে।
ওই ক্লাসটা অবশ্যই দেখে নেবে, যেটা তোমরা ডেসক্রিপশানে তার লিঙ্ক পেয়ে যাবে। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে পূর্ণা ব্যানার্জি। পূর্ণা ব্যানার্জি হচ্ছেন ভারতের প্রথম অলিম্পিকের পতাকাবাহী। টাকা মহাত্মা গান্ধীর নতুন সিরিজের 50 টাকার নোটের মূল রং কী? তাহলে আমি বলেছিলাম যে সেখানে দেখো গান্ধীজির বিপরীতে কোনটা ছিল সেটা দিয়েছিল। এখানে কি জিজ্ঞেস করছে? 50 টাকা নোটের রংটা জিজ্ঞেস করেছে। তোমাদের একটু আগেই সেখানে আমরা পড়ে এসেছি কী রং না, 50 টাকার নোটের রং হচ্ছে ফ্লুরোসেন্ট নীল। ফ্লুরোসেন্ট নীল হয়ে যাবে অপশান নাম্বার 3 সঠিক আনসার। নিচের কোনটি অন্ধ্রপ্রদেশের একটি শাস্ত্রীয় নৃত্য? অন্ধ্রপ্রদেশের শাস্ত্রীয় নৃত্য কোনটা? কুচিপুড়ি। কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশের নৃত্য। এখান থেকে যেগুলো আমরা বারবার আলোচনা করি, ভারতনাট্যম যেটা তামিলনাড়ু, কত্থক হচ্ছে উত্তর ভারত, কথাকলি কেরালা, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, মণিপুরি মণিপুর, মোহিনীয়াট্টম কেরালা, ওড়িশি উড়িষ্যায়, সাত্রিয়া যেটা হচ্ছে আসাম, আর ছৌ হচ্ছে যেটা তোমাদের কমেন্ট করে জানাতে বলেছিলাম ইতিমধ্যে, তোমরা যদি না কমেন্ট করে থাকো তাহলে এখান থেকে দেখে নাও, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা। ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার বিখ্যাত নৃত্য। তারপরে চলে যাও 7 নম্বর কোশ্চেন। একটি রেডক্স প্রতিক্রিয়া চিহ্নিত করুন। রেডক্স প্রতিক্রিয়া সেটা হচ্ছে কোনটা না, সেটা হচ্ছে এই যে অপশান নাম্বার 3 যেটা রয়েছে MnO2 প্লাস 4HCl MnCl2 প্লাস 2H2O প্লাস Cl2। তারপরে দেখো 8 নম্বর কোশ্চেন, মহাশিবরাত্রি হিন্দু দেবতা ভগবান শিবের সম্মানে ড্যাশ মাসে পালিত হয়? মহাশিবরাত্রি যেটা ভগবান শিবের সম্মানে ফাল্গুন মাসে, কবে? ফাল্গুন মাসে পালিত হয়। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যবর্তী পরিকল্পনাটি ড্যাশ নামে পরিচিত? পঞ্চম এবং ষষ্ঠের মাঝে যে পঞ্চবার্ষিকী, দুটো পঞ্চবার্ষিকীর মাঝের যে পরিকল্পনা সেটা কী নামে পরিচিত ছিল না, সেটা হচ্ছে রোলিং নামে পরিচিত। এখান থেকে দেখে নাও, খুবই ইম্পর্ট্যান্ট, ভারতে জনতা সরকার 1977 থেকে 78 সালে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাতিল করে 1978 থেকে 83 সময়ের জন্য নিজস্ব ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করে এবং এটিকে একটি রোলিং প্ল্যান বলে। এটাকে কি বলে? রোলিং প্ল্যান। ভারতীয় রোলিং প্ল্যান শুরু হয়েছিল 1978 সালে। রোলিং প্ল্যান ধারাটি তৈরি করেছিল গুনার মার্ডাল। 10 নম্বর কোশ্চেন দেখো, জুয়াংজাংয়ের মতে নালন্দা বৌদ্ধবিহারের ড্যাশ নতুন প্রবেশকারীদের কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করে, যার উত্তর দেওয়া খুবই কঠিন ছিল। জুয়ানজাংয়ের মতে নালন্দা বৌদ্ধবিহারে দারোয়ান নতুন প্রবেশকারীদের কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করে, যার উত্তর দেওয়া খুব কঠিন ছিল। 2022 সালের অক্টোবরে ভারতের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কি? 2022 সালের অক্টোবরের কথা বলা হচ্ছে। তোমরা যখন এক্সাম দিতে যাবে তখন কিন্তু অবশ্যই এই তথ্যগুলো জেনে যাবে। তো এটা হয়ে যাবে ডি রাজা। ভারতের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কে ছিলেন? ডি রাজা ছিলেন। তারপরে চলে যাও, এখানে বর্তমান 2024-এরটা আমি দিয়ে দিয়েছি, যখন এক্সামটা হবে 2025-এ এক্সাম হবে তখন আর একবার তোমরা কিন্তু দেখে নেবে। বর্তমানে ভারত 2024-এর কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ডি রাজা। বর্তমান 2024-এ ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদী সাধারণ সম্পাদক হচ্ছে সীতারাম ইয়েচুরি। ঠিক আছে, সীতারাম ইয়েচুরি। তারপরে দেখো, স্কিল ইন্ডিয়া মিশনের গভর্নিং কাউন্সিলের সভাপতিত্ব করেন ড্যাশ। স্কিল ইন্ডিয়া মিশনের গভর্নিং কাউন্সিলের সভাপতিত্ব করেন কে করেন না, হচ্ছে প্রধানমন্ত্রী করে থাকেন। জিডিপিতে অর্থনীতির প্রতিটি সেক্টরের অবদানকে ড্যাশ বলা হয়। জিডিপিতে অর্থনীতির প্রতিটি সেক্টরের অবদানকে কি বলা হয় না, হচ্ছে কাঠামোগত গঠন বলা হয়। যাযাবর পশুপালনে পশুপালকরা তাদের পশুদের সাথে ড্যাশ এবং ড্যাশ নির্ধারিত পথ ধরে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। যাযাবর পশুপালনে পশুপালকরা তাদের পশুদের সাথে পশু খাদ্য এবং জল নির্ধারিত পথ ধরে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়।
নিম্নলিখিতগুলির মধ্যে কে 2022 সালের সেপ্টেম্বরে ভারতের ত্রিপুরা থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন? 2022 সালের সেপ্টেম্বর ভারতের ত্রিপুরা থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন, তিনি হচ্ছেন বিপ্লব কুমার দেব। বিপ্লব কুমার দেব। ভারতীয় সংবিধানের কোন ধারাটি জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা নিয়ে আলোচনা করে? জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতা সুরক্ষা নিয়ে আলোচনা করে, সেটা হচ্ছে ধারা 21 নম্বর ধারা। এখান থেকে দেখে নাও প্রত্যেকটা 15, 16, 17, 18, 19, 20, 21 প্রত্যেকটাই তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট। 15 হচ্ছে বর্ণ, লিঙ্গ, জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য। 16 হচ্ছে সরকারি কর্মসংস্থানের ক্ষেত্রে সুযোগের সমতা। 17 হচ্ছে অস্পৃশ্যতা দূরীকরণ। 18 হচ্ছে উপাধি বিলোপ। 19 হচ্ছে বাক ও মত প্রকাশের স্বাধীনতা। 20 হচ্ছে অপরাধের জন্য শাস্তির ব্যাপারে সুরক্ষা। আর 21 হচ্ছে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা। প্রত্যেকটা ভালো করে মনে রাখো। তারপরে 17 নম্বরে চলে যাও। নিচের কোন মামলাটি ফৌজদারি আইনের মামলা নয়? ফৌজদারি আইনের মামলা নয় কোনটা? বিহার বিচ্ছেদের মামলা, বিবাহ বিচ্ছেদের মামলা, যেটা কিন্তু ফৌজদারি আইন মামলার মধ্যে নেই কিন্তু। 18 নম্বর দেখো, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক মহিলা সাক্ষরতার হার রয়েছে এমন রাজ্যের নাম বলুন। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক মহিলা সাক্ষরতার হার কোন রাজ্যে? না, সেটা হচ্ছে কেরালা রাজ্যে। এখান থেকে দেখে নাও, খুবই ইম্পর্টেন্ট। 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের মহিলা সাক্ষরতার হার 64.63, অর্থাৎ 64.63%। সমস্ত ভারত স্তরে সাক্ষরতার হার হচ্ছে, এটা একটু এক্সামে আসে। ভারতের 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার ছিল 72.98, পুরুষদের ছিল 80.9, যেখানে মহিলাদের 64.63। 2011 সালে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে পুরুষ ও মহিলা সাক্ষরতার হার কেরালা ছিল কিন্তু সর্বোচ্চ, আর বিহারে ছিল সর্বনিম্ন। যদি তোমাদের এক্সামে আসে যে 2011 সালে আদমশুমারি অনুসারে সর্বনিম্ন সাক্ষরতার হার কোন রাজ্যের, না সেটা হচ্ছে বিহার, আর সর্বোচ্চ হচ্ছে কেরালা। মানবদেহে খাদ্য একটি অবিচ্ছিন্ন নালীর মধ্য দিয়ে যায়, যা ড্যাশ থেকে শুরু হয় এবং মলদ্বারে শেষ হয়। মুখগহ্বর থেকে খাই যে আমরা, মুখগহ্বর থেকে শুরু হয়, মলদ্বারে শেষ হয়। আর আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, এই শিফটের শেষ কোশ্চেন এবং আজকের ক্লাসেরও শেষ কোশ্চেন, 40 নম্বর। তামিলনাড়ু উপকূলে ড্যাশ এবং ড্যাশের সময় বৃষ্টির একটি বড় অংশ পায়। তামিলনাড়ু উপকূলে, যেখানে কিন্তু অক্টোবর এবং নভেম্বরের সময় কিন্তু সেখানে বৃষ্টিটা হয়ে থাকে। তো এই ছিল মোট আজকের টোটাল 40খানা কোশ্চেন। তো যদি ক্লাসটা আজকের ভালো লেগে থাকে তো অবশ্যই কেউ লাইক না করে ক্লাসটা এক্সিট করবে না, তাই সঙ্গে বন্ধুদের মাঝে তোমরা শেয়ার করো, যারা তোমাদের যে সকল বন্ধুরা এই এসএসসির এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছে। তাছাড়া ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং টেলিগ্রামে অবশ্যই যুক্ত হয়ে যাও, যেখানে কিন্তু তোমাদের এক্সাম রিলেটেড সমস্ত কিছু আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে আমাদের চ্যানেলে। তো অবশ্যই টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল দুটোতেই জয়েন করে থাকো, এবং যে নোটসগুলো তোমরা আমাদের ক্লাসের যে বিভিন্ন নোটস, বিভিন্ন ক্লাসের পিডিএফ সমস্ত কিছু আমাদের টেলিগ্রামে পাবে। তার জন্য বলছি আমাদের টেলিগ্রামে অবশ্যই যুক্ত হয়ে যাও তোমরা যারা যুক্ত হওনি এখনও পর্যন্ত, যার লিঙ্ক তোমরা আমাদের এই ক্লাসের ডেসক্রিপশানে পেয়ে যাবে, বা টেলিগ্রামে গিয়ে সার্চ করলেও পেয়ে যাবে। ঠিক আছে, দেরি না করে অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও।